দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ইভ্যালি বিচ সংলাপে। আপনাদের সাথে রয়েছে আমি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য সহ সাম্প্রতিক যে আলোচিত বাণিজ্যিক ইস্যু রয়েছে তা নিয়ে কথা বলি এবং আমাদের সঙ্গে বরাবরের মতো অতিথিরা যুক্ত হন, সেই খাত ধরে চুলচেরা বিশ্লেষণ করবার চেষ্টা করেন। আমরা আজকে কথা বলতে চাই, আমাদের আলোচনার শিরোনাম উন্নয়নশীল দেশ নানা সমীকরণ, এই শিরোনামে কথা বলবো। এবং আমরা জানি যে সম্প্রতি এলডিসি থেকে যে বাংলাদেশের যে চূড়ান্ত সুপারিশ জাতিসংঘ থেকে পেয়েছে উন্নয়নশীল দেশে অগ্রযাত্রা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে বাংলাদেশের চ্যালেঞ্জের কথাগুলো ঘুরে ফিরে উঠে আসছে। এ নিয়ে নানা মহলে কথা হচ্ছে, অর্থনীতি বিশ্লেষক থেকে শুরু করে ব্যবসায়ীরাও নানা চ্যালেঞ্জ এবং শঙ্কার কথা বলছেন। বাংলাদেশের প্রস্তুতি আসলে এক্ষেত্রে কতখানি এবং কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে তা নিয়ে আজকে বিশ্লেষণ করবেন আমাদের সঙ্গে দুজন বিশেষ অতিথি রয়েছেন। আমরা পরিচয় করিয়ে দিতে চাই, আমাদের সঙ্গে গবেষণা সংস্থা সিপিডি সম্মানীয় ফেলো আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর মোস্তাফিজুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে আরও একজন অতিথি যুক্ত হয়েছেন ঢাকা চেম্বারের সাবেক সভাপতি ব্যবসায়ী নেতা আবুল কাশেম খান এবং চেয়ারম্যান বিল্ড পাবলিক প্রাইভেট ডায়ালগ প্ল্যাটফর্ম বিল্ডের চেয়ারম্যান আমাদের সঙ্গে রয়েছেন। দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের সঙ্গে এই শিরোনামে কথা বলবো, উন্নয়নশীল দেশ আমরা নানা সমীকরণ নানা হিসাব নিকাশ তা নিয়ে কথা বলবো। তার আগে আমাদের হাতে একটি ব্যবসা বাণিজ্য সংক্রান্ত প্রতিবেদন রয়েছে। সম্প্রতি বেজার বিনিয়োগ উন্নয়ন অর্থাৎ বেজার যে বিনিয়োগের ক্ষেত্রে যে আপডেট তথ্যগুলো রয়েছে, বেজা কী ধরনের কার্যক্রম করছে, তাদের এই করোনাকালেও তারা দাবি করছেন যে বিনিয়োগ এসছে আসলে তাদের প্রায় $4 বিলিয়ন মতো। কী ধরনের বিনিয়োগ এসছে তা নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে। দর্শক চলুন আমরা প্রতিবেদনটি দেখে আসি। 2030 সাল নাগাদ সারা দেশে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার মহাকর্মযজ্ঞ হাতে নিয়েছে সরকার। করোনা মহামারীতেও যা গতি হারায়নি। বাস্তবায়নকারী সংস্থা বেজার হিসাবে অর্থনৈতিক অঞ্চলগুলো পুরোপুরি বাস্তবায়ন হলে সরাসরি কর্মসংস্থান হবে প্রায় 20 লাখ লোকের। সব মিলে যেখানে 1 কোটি মানুষের কাজের সুযোগ তৈরি হবে। বেজার হিসাব মতে করোনার 11 মাসে অর্থনৈতিক অঞ্চলগুলোতে দেশি বিদেশি বিনিয়োগ এসেছে প্রায় $4 বিলিয়ন, যার সিংহভাগই বঙ্গবন্ধু শিল্পনগরকে ঘিরে। এর বাইরেও প্রক্রিয়াধীন আছে আরও $2 বিলিয়ন বিনিয়োগ, যার সুফল হিসেবে প্রতি বছর অন্তত 20টি করে নতুন কারখানা উৎপাদনে আসবে এমন লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে বলে জানায় বেজার নির্বাহী চেয়ারম্যান। এখন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর দ্রুত আগাচ্ছে। এখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি এখন নির্মাণাধীন, কয়েকটা একদম শেষ পর্যায়ে আছে, কমপ্লিট হয়েছে এরকম 2টো ইন্ডাস্ট্রিও আছে। এবং আমরা আশা করি প্রতি বছরই এখানে 20 থেকে 40টা ইন্ডাস্ট্রি প্রতি বছরই নতুন নতুন করে এখানে আগামী বছর থেকে উৎপাদনে আসবে। বেজার হিসেবে অর্থনৈতিক অঞ্চলে এখন পর্যন্ত বিনিয়োগ এসেছে প্রায় $27 বিলিয়ন। তাই বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসছে না এমন হতাশার সুযোগ নেই। সংস্থাটি বলছে জাপান অর্থনৈতিক অঞ্চলে খুব শিগগিরই দৃশ্যমান হতে যাচ্ছে 100টি জাপানি কোম্পানির বিনিয়োগও। বড় ধরনের অগ্রগতি বলে মনে করি আমরা বেজার ক্ষেত্রে। জাপানি ইকোনমিক জোন যেটা 1000 একরে হচ্ছে, সেখানে প্রায় 100-এর মতো বিদেশি জাপানি বিনিয়োগকারী আসবেন এবং সেটার পূর্ণোদ্যমে ডেভেলপমেন্ট চলছে এর মধ্যেই, করোনার মধ্যে। বেজার মতে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে অর্থনৈতিক অঞ্চলগুলোর হাত ধরে। এখাতে দীর্ঘমেয়াদে আরও বিপুল বিদেশি বিনিয়োগ আসবে বলে মনে করছে সংস্থাটি। আমরা যদি পলিটিক্যাল স্টেবিলিটির কথা চিন্তা করি, আমরা যদি ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি রেজিম বা গভর্নমেন্টের কথা চিন্তা করি, আমরা খুব ভালো অবস্থায় আছি, যে কারণে এখন প্রচুর বিদেশি বিনিয়োগকারী আসছেন। দেশে বিনিয়োগ আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলো বাস্তবায়ন হলে বছরে $40 বিলিয়ন উৎপাদন ও রপ্তানি আয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা আমাদের হাতে থাকা প্রতিবেদনটি দেখছিলাম। আজকে আলোচনা করব উন্নয়নশীল দেশ নানা সমীকরণের শিরোনামে। আমরা সরাসরি প্রশ্নে যেতে চাই। ডক্টর মোস্তাফিজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা এই যে উন্নয়নশীল দেশে আমাদের যে পদার্পণ, সেটি নিয়ে আর হাতে 5 বছর সময় রয়েছে। সেক্ষেত্রে অনেকেই বলছেন যে আমাদের প্রস্তুতির জায়গায় কিছুটা নড়বড়ে পরিস্থিতি, বা যে ধরনের রপ্তানিতে যে অভিঘাতগুলো আসবে সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আসলে বাংলাদেশের কতটা প্রস্তুত রয়েছে এবং কী ধরনের প্রস্তুতি থাকা প্রয়োজন, আপনার মূল্যায়ন জানতে চাইব ডক্টর মোস্তাফিজ। ধন্যবাদ। যে প্রতিবেদনটি আমরা দেখলাম, সেই প্রতিবেদনটি আসলে আমাদের সেই ধরনের প্রস্তুতির একটা ইতিবাচক পদক্ষেপ হিসেবেই আমি মনে করি, কিন্তু আমাদেরকে আরো অনেক কাজ করতে হবে। যেমন স্বল্পোন্নত দেশ থেকে আমরা যখন উন্নয়নশীল দেশে যখন আমরা আমাদের উত্তরণ ঘটবে 2026 সালে, তখন বিভিন্ন ধরনের অভিঘাত আমাদের অর্থনীতির উপরে আসবে। একটা তো হলো যে বাজার সুবিধা, যেটা আমরা শুল্কমুক্ত কোটামুক্ত পেয়ে থাকি এবং আমাদের প্রতিযোগিতা সক্ষমতা, এটা একটা বড় ইতিবাচক
একটা ভূমিকা রাখে, সে বাজার সুবিধাগুলি তো আমাদের তখন আর এই মাত্রায় থাকবে না। আমরা ইউরোপিয়ান ইউনিয়নে হয়তো 2029 সাল পর্যন্ত পাবো, বাড়তি আরো 3 বছর, কিন্তু অন্যান্য দেশগুলোতে আমাদের এই বাজার সুবিধাটা 2026 সালে চলে যাবে। সুতরাং সেখানে আমাদের বাজার সুবিধা নির্ভর প্রতিযোগিতা সক্ষমতা থেকে আমাদেরকে তখন উৎপাদনশীলতা নির্ভর প্রতিযোগিতা সক্ষমতায় আমাদের যেতে হবে, এবং সেটা যেতে গেলেই তখন আমাদের এই উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য আমাদের যে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করা, আমাদের দেশীয় বিনিয়োগকারীদের জন্য একটা ভালো পরিবেশ সৃষ্টি করা, আমাদের দক্ষতা, আমাদের সরবরাহ সক্ষমতা, এগুলো আমাদের প্রয়োজন পড়বে। দ্বিতীয়ত যেটা, সেটা হলো যে আমাদের বিভিন্ন যে মেধাস্বত্ব আইন থেকে শুরু করে অন্যান্য অনেক আইনে যে শৈথিল্য আমরা পেয়ে আসছি, সেটাও কিন্তু তখন আমাদের থাকবে না। যেমন আমি যদি ফার্মাসিউটিক্যাল সেক্টরের কথা স্পেসিফিক্যালি বলি, তাহলে ফার্মাসিউটিক্যাল সেক্টরে যেমন আমরা এখন প্যাটেন্ট লাইসেন্সের ক্ষেত্রে যে আমাদের সুবিধা আছে, সেটা কিন্তু যদিও এটা স্বল্পোন্নত দেশদেরকে 2033 সাল পর্যন্ত দেওয়া হয়েছে, কিন্তু আমরা 2026 সালের পরে যদি উত্তরণ হয়ে যায় তখন আমরা আর একটু পাবো না। তাহলে আমাকে সেখানে আমার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যে আমার এপিআই ইন্ডাস্ট্রি যেটা আছে, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট যেটা ফার্মাসিউটিক্যালস এর ইন্ডাস্ট্রি, এগুলোতে আমাদের মনোযোগ দিতে হবে। যেটা নাকি আমাদের সাভারে যে এপিআই পার্ক, যেটা আমাদের যে হওয়ার কথা ছিল, যেটা আমাদের অনেক অনেক বিলম্ব হয়ে গেছে, এইসব জায়গাগুলোতে কিন্তু আমাদের আর দুর্বলতা রাখলে চলবে না। আমাদের প্রস্তুতি নিতে হবে যাতে করে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আমরা শক্তিশালী করে আমাদের প্রতিযোগিতা সক্ষমতাটা তখনও টিকিয়ে রাখতে পারি যখন আমাদের লাইসেন্স, প্যাটেন্ট ইত্যাদি আমাদের লাগবে। তৃতীয় যেটা, সেটা হলো যে অনেক প্রণোদনা, আমাদের অনেক ভর্তুকি, আমাদের যে আমদানি শুল্ক যেটা আমরা রাখি দিতে পারছি, এগুলোর ক্ষেত্রেও আমরা কিন্তু অনেক পলিসি ফ্লেক্সিবিলিটি আছে। সেই পলিসি স্পেসটাও অনেক সংকুচিত হবে। তখন আমরা পলিসি স্পেসটা পাবো হলো স্বল্পোন্নত দেশের মতো না, উন্নয়নশীল দেশের মতো। তাহলে সেক্ষেত্রে আমাদের বিভিন্ন যেসব আমাদের নিয়ম কানুন আছে, নীতি আছে, আমাদের বিভিন্ন ধরনের ভর্তুকি ইত্যাদি আছে, সেগুলোর ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে। সুতরাং প্রস্তুতির পর্বটা আসলে আগামী 5 বছর আমাদের সময় আছে। আমি মনে করি যে এই সময়টা আমাদের কাজে লাগাতে হবে। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, সরবরাহ সক্ষমতা বৃদ্ধি, এই যে স্পেশাল ইকোনমিক জোন, এটা খুবই ভালো। এবং আমরা জানি যে বাংলাদেশ $40 বিলিয়ন মতো কোভিড এর আগে রপ্তানি করছিল, ভিয়েতনাম সেখানে $240 বিলিয়ন মতো রপ্তানি করে থাকে। সেখানে অনেক যে এফডিআই যে বিদেশি বিনিয়োগ সেটা আসে। আমাদের স্থানীয় বিনিয়োগকারীদের জন্য আমাদের ইজ অফ ডুইং বিজনেস থেকে শুরু করে অন্যান্য যেসব জায়গাগুলোতে দুর্বলতা আছে, সেখানে তাদেরকে সহায়তা দিতে হবে। এই কাজগুলি যদি আমরা কোনো শৈথল্য প্রদর্শন না করে আমরা যদি 2026-এর কথা মাথায় রেখে একটা পরিকল্পিতভাবে আমরা যদি অগ্রসর হতে পারি, তাহলে আমার মনে হয় যে এই চ্যালেঞ্জটা আমরা কাটিয়ে উঠতে পারবো। নিশ্চয়ই অনেক চমৎকার পর্যবেক্ষণের কথা বলেছেন। আসলে প্রস্তুতিটা আমাদের যে 5 বছর, সেটিকে জোরালোভাবে কাজে লাগাতে হবে, এটি আমরাও প্রত্যাশা করব। আপনার কাছে আবারও ফিরবো ডক্টর মোস্তাফিজ। আমরা আবুল কাশেম খান, বিল্ডের চেয়ারম্যান, আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, তার কাছ থেকে একটু জানতে চাইবো ব্যবসায়ী হিসেবে। গতকালকেও ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কিন্তু একটা আনুষ্ঠানিক সাংবাদিক ব্রিফিংয়ে বলছিলেন যে এলডিসি থেকে উত্তরণ হলে বাংলাদেশের রপ্তানি কমতে পারে 8 থেকে 10%, এবং যেটি $250 কোটি সমপরিমাণ রপ্তানি আয় কমবে, এবং বর্তমান বাজার দরে টাকার অঙ্কে সেটি 21,000 কোটি টাকার বেশি, এরকম একটি হিসাব দিয়েছেন ডক্টর দেবপ্রিয়। জনাব আবুল কাশেম খান, আপনার কাছে যে প্রশ্নটি থাকবে যে এই যে রপ্তানি কমে যাওয়ার আশঙ্কা, ব্যবসায়ী হিসেবে আপনারা যারা কাজ করছেন, এই আশঙ্কার জায়গায় আসলে আমরা কিভাবে সমন্বয় ঘটাতে পারি, কি ধরনের চ্যালেঞ্জ আসলে আমাদের রয়েছে? ধন্যবাদ। It's a very important question. আমাদের যেহেতু একটা 5 বছরের লিড টাইম আছে, এই 5 বছরের মধ্যে আমাদের এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য যে স্ট্র্যাটেজি বা রোডম্যাপ, সেটা কিন্তু অনেক ডিটেইল হতে হবে এবং টাইম বাউন্ড হতে হবে। এখানে আপনার ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আছে, প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট আছে, আসিয়ান মার্কেটে একটা অপরচুনিটি আছে, সেখানে মার্কেট অ্যাক্সেস পাওয়ার, আমাদের যে রিজিওনাল কোঅপারেশন গুলি আছে, বিমস্টেক আছে এবং অন্যান্য অনেকগুলি আছে, সেগুলোকে আরো চাঙ্গা করা, এবং সেখানে আমরা কিভাবে আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন বলেন, এক্সপোর্ট মার্কেট এক্সপ্যানশন বলেন,
সেখানে কিন্তু আমাদের অনেক কাজ করার আছে। এটা তো স্বাভাবিক একটা ইকোনমিক সাইকেলের মধ্যে দিয়ে বাংলাদেশে যেতে হচ্ছে। ভালো খবর হচ্ছে যে আমাদের যে 3 বছরের জায়গায় আমরা আরো 2 বছর এডিশনাল পেয়েছি, এটা আমাদেরকে কাজে লাগাতে হবে এবং সেখানেই আমার বিশ্বাস আমরা যদি রাইট স্ট্র্যাটেজি এবং যেটা ডক্টর মোস্তাফিজুর রহমান সাহেব বলেছেন যে বাধাগুলি আছে, যে চ্যালেঞ্জেস গুলি আছে, সেগুলো যদি আমরা ঠিকভাবে মোকাবেলা করতে পারি, আমার বিশ্বাস যে আমরা আমাদের মার্কেট এক্সপ্যানশন হবে, আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনে যেখানে আমাদের কিছু ঘাটতি আছে, আমরা ওয়ান এক্সপোর্ট বাস্কেটের উপর নির্ভরশীল, একটা প্রোডাক্টের উপর নির্ভরশীল, সেটা অনেক কারণ আছে, অনেক যুক্তি আছে। আমাদের সেখানেও চিন্তা করতে হবে হাউ উই ক্যান অ্যাড ডিফারেন্ট ভ্যালু টু দি এক্সপোর্ট বাস্কেট। এইখানে আমাদের আমি বলবো অনেক গবেষণার প্রয়োজন আছে, আমাদের রিসার্চ এবং ইনোভেশনের কাজ করতে হবে, এখানে স্কিলস ডেভেলপমেন্টের ব্যাপার আছে, এখানে ইকোনমিক ফ্রিডমের ব্যাপার আছে, যেখানে ইজ অফ ডুইং বিজনেস চলে আসে। আমাদের যারা লোকাল ব্যবসায়ী আছেন তাদের তারা বারবার আমরা বলে আসছি ট্যাক্স পলিসি, ট্যাক্স কম্পিটিটিভ পলিসি হতে হবে, ট্যাক্সের অনেক কিছু রিফর্ম আনতে হবে যাতে আমাদের বিনিয়োগের টাকাটা দিয়ে আমরা মার্কেট এক্সপ্যানশন করতে পারি এবং আমরা সেখানেই আমি বলবো আমাদের গুরুত্ব দিতে হবে। নিশ্চয়ই। একটি সম্পূরক প্রশ্ন, যে আমাদের যখন শূন্য শুল্ক সুবিধা বাতিল হয়ে যাবে সেই জায়গাটি নিয়েই বড় সংখ্যার কথা সবাই বলছেন। সেখানে কিন্তু ইউরোপীয় ইউনিয়নে হয়তো আমরা 3 বছর সুবিধা পাবো, কিন্তু এর বাইরে কিন্তু যখন বাড়তি শুল্ক আরোপ করা হবে, আমরা সেরকম একটি হিসাব দেখছি যে কানাডায় 15 থেকে 18% একটি বাড়তি শুল্ক আরোপ হবে, 11% জাপানে আরোপ হবে, 12% কোরিয়াতে আরোপ হবে, ভারতে 10% আরোপ হবে এবং চীনে 13% শুল্ক আরোপ হবে যখন আমাদের শূন্য শুল্ক সুবিধা বাতিল হয়ে যাবে। তো তখন আসলে আমাদের কি পরিস্থিতি দাঁড়াতে পারে সেই সংখ্যার জায়গা? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। না, এখন তো আপনি ওয়ান প্রোডাক্ট লাইন নিয়ে চিন্তা করছেন, তখন তো মাল্টিপল প্রোডাক্ট লাইনে আমাদের চিন্তা করতে হবে, সেখানে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের ব্যাপার আছে, সেখানে হয়তো আমরা আমাদের কস্ট অফ প্রোডাকশন বলেন, কস্ট অফ কম্পিটিটিভ লেবার বলেন, আমাদের সেখানে তো অন্য প্রোডাক্টে হয়তো আমরা কম্পিটিটিভ হব। এখন আমাদের সেখানে সরকারের সাথে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিসি, আমাদের এক্সপোর্ট পলিসি, সেখানে আমাদের অনেক কাজ করা আছে যে আমরা কোথায় আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে, কোথায় আমাদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে, সেই অ্যাডভান্টেজগুলি কাজে লাগিয়ে আমার মনে হয় অন্যান্য ক্ষেত্রে আমরা হয়তো কম্পিটিটিভ হবো। আজকে আমাদের এখানে আমরা শুনছি গাড়ি ম্যানুফ্যাকচারিং হচ্ছে, অ্যাসেম্বলি হচ্ছে, আমরা মোটরসাইকেলে এগিয়ে যাচ্ছি, লাইট ইঞ্জিনিয়ারিং এ আমরা এক্সপ্যানশন করছি, সেখানে আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন হবে। সেখানে কিন্তু সরকারের বিভিন্ন ধরনের লং টার্ম আমি বলবো পলিসি কন্টিনিউটি থাকতে হবে, পলিসি স্টেবিলিটি থাকতে হবে, যেখানে বড় বড় ইন্ডাস্ট্রি হয়তো আমরা বিভিন্ন প্রোডাক্ট লাইনে হয়তো আমরা ভ্যালু অ্যাড করতে পারবো। এখন ধরেন আমরা আরএমজি-তে করছি, ইনশাল্লাহ 5-10 বছরের মধ্যে আমরা হয়তো গাড়ি রপ্তানি করবো, আমরা হয়তো অন্যান্য হাইটেক ইনফ্রাস্ট্রাকচার বলেন, আইসিটি প্রোডাক্ট বলেন, আমরা হয়তো সেখানে হয়তো আমরা হয়তো কম্পিটিটিভ হব। সো ওয়ান প্রোডাক্ট লাইনে হয়তো আমাদের কিছু জায়গায় আমরা কম্পিটিটিভনেস হারাবো, যেহেতু আপনার ডিউটি ফ্রি, কোটা ফ্রি উঠে যাবে, কিন্তু আমাদের অন্যান্য লাইন অফ বিজনেস কিন্তু গ্রো করতে হবে। সেখানে সরকারের পলিসি এবং সরকারের লং টার্ম পলিসি দিক নির্দেশনাটা থাকতে হবে। নিশ্চয়ই, নিশ্চয়ই। আমরা ডক্টর মোস্তাফিজ আপনার কাছে যদি আরেকবার আসি, যে আমাদের যখন ইউতে হয়তো 2029 সাল পর্যন্ত আমরা অগ্রাধিকারমূলক যে বাজার সুবিধার কথা বলছি সেটি থাকবে, কিন্তু জিএসপি প্লাসের অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি নিয়ে যদি একটু বিশ্লেষণ করেন, সেখানে আসলে কি দাঁড়াবে জিএসপি প্লাসের বিষয়টি? জিএসপি প্লাসটা হলো যে এখানেও আমাদের একটা সুযোগ হবে শূন্য শুল্কে সুবিধা নিয়ে বাজার সুবিধা পাওয়ার। কিন্তু জিএসপি প্লাস পেতে হলে এখনকার যে নিয়ম কানুন আছে, যে প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেসে কত পার্সেন্ট পর্যন্ত একটা সিলিং আছে, যে যার বেশি হলে জিএসপি প্লাসের জন্য বিবেচিত হবে না, সেটাই কিন্তু বাংলাদেশ জিএসপি প্লাসে যেতে পারবে না বর্তমানে যে সিলিংটা দেয়া আছে, কারণ আমরা সেই সিলিং এর অনেক উপরে আছি। সেই সিলিংটা 6.5%-এর মতো আছে, আমরা প্রায় 17%-এ আছি। এখন জিএসপি যে স্কিমটা তাদের আছে, এটা 2023-এর প্রেক্ষিতে তারা এখন পুনর্বিবেচনা করছে। সেখানে যদি পরিবর্তন হয় তাহলে হয়তো আমরা সেখানে ঢুকতে পারবো। আমি খুব একটা আশাবাদী না যে জিএসপি প্লাসে আমরা ঢুকতে পারবো, নিয়ম হ্যাঁ পেতে পারবো, কারণ এটা বর্তমান যে নিয়ম সেই নিয়মে আমরা এটার জন্য যোগ্যতাই রাখি না আর কি।
আর তার মানে দ্বিতীয় সেখানেও যেটা আমাদের সেটা একটা হলো- শঙ্কা রয়ে গেছে আর কি। শঙ্কা রয়ে গেছে, সেটা আমার মনে হয় না বড় ধরনের তাদের নীতি পরিবর্তনের প্রয়োজন পড়বে। আর দ্বিতীয় যেটা সেটা হলো যে সেটা করতে গেলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের আমাদের যে কমপ্লায়েন্স, সেই কমপ্লায়েন্স গুলো আমাদের মানতে হবে। কাসেম সাহেব যে এই কথাগুলি বলছিলেন, আমার মনে হয় যে সেই জায়গাটাতেই আমাদের গুরুত্বটা দিতে হবে যে আমার শূন্য শুল্ক যদি আমার চলে যায়, তো তাহলে আমার প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর যে অন্য দিকগুলি আছে। দেখুন, মনে করেন আমরা ইউরোপিয়ান ইউনিয়নের শূন্য শুল্ক সুবিধা পাই, ইউরোপিয়ান বাজারে যত রেডিমেড গার্মেন্টস আসে সেটার তো আরো একটা বড় অংশ আসে হলো অন্যান্য দেশ থেকে, যারা শুল্ক দিয়ে সেখানে আমাদের সাথে কম্পিট করছে, তাই না? জি, স্যার। ভিয়েতনাম, জাপানের মার্কেটে, তারপরে কানাডার মার্কেটে আমাদের সাথে সেখানে কম্পিট করছে। তো ভিয়েতনাম তো সেখানে শুল্ক দিয়ে কম্পিট করছে আমাদের সাথে, আমরা শূন্য শুল্ক সুবিধা পাচ্ছি। সুতরাং প্রতিযোগিতা সক্ষমতার জায়গাটায় শূন্য শুল্ক হলো একটা দিক, কিন্তু আরো অন্যান্য যেসব দিক আছে যেখানে আমি আমার কস্ট আরো কমাতে পারি, সেই জায়গাগুলোতে আমাদের এখন কিন্তু আরো বেশি নজর দিতে হবে নিশ্চয়ই। জি স্যার, আমরা আপনার কাছ থেকে আরেকটা পয়েন্ট যদি আমি বলি, কাসিম সাহেব যেটা ঠিকই স্যার। বলেছিলেন যে আমাদের এখন রিজিওনাল বিভিন্ন ধরনের যেসব চুক্তিগুলি আমাদের আছে, সেই চুক্তিগুলির দিকে নজর দিতে হবে। কিন্তু সেখানে আগে যেরকম আমরা নন রেসিপ্রোকাল ভিত্তিতে পেতাম যে আমি পাচ্ছি কিন্তু আমাকে তেমন কিছু দিতে হচ্ছে না, এখন কিন্তু আমাকে চাওয়া এবং দেয়া দুটোর ভিত্তিতে আমাকে যেতে হবে। সুতরাং আমার ডোমেস্টিক যে সক্ষমতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আমরা কোন জায়গায় ছাড় দিতে পারবো, এইসব জায়গাতেও আমাদের কিন্তু চিন্তা ভাবনা করতে হবে এবং কৌশলী ভাবে নীতি নির্ধারণ করতে হবে। নিশ্চয়ই স্যার, আমরা আরো আপনার পর্যবেক্ষণ জানবো। একটা বিরতি নিতে হচ্ছে এই পর্যায়ে। দর্শক, ইভ্যালি বিদ সংলাপে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। আশা করি আলোচনায় সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি ইভ্যালি বিদ সংলাপে। আমরা আজকে কথা বলছি উন্নয়নশীল দেশ, নানা সমীকরণ, এই শিরোনামে। আমাদের সঙ্গে সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান যুক্ত রয়েছেন এবং আরও একজন ব্যবসায়ী নেতা জনাব আবুল কাশেম খান, সাবেক ঢাকা চেম্বারের সভাপতি এবং বিল্ডের চেয়ারম্যান আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। ডক্টর মোস্তাফিজ, বিরতির আগে আপনার সঙ্গে কথা বলছিলাম, এ পর্যায়ে একটু আবুল কাশেম খান আপনার কাছে ফিরতে চাই। আমরা আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো যে এলডিসি থেকে বের হলে বাংলাদেশ যে বাড়তি শুল্কের চাপে যেটি পড়বে, সেই চাপে আমরা দেখছি যে পণ্য রপ্তানি কতটা কমবে তা নিয়ে সবাই আসলে শঙ্কিত। নানা রকম মতামত দেওয়া হচ্ছে। WTOর প্রতিবেদনেও সেখানে বলা হয়েছিল গত বছর যে শীর্ষ 12 গন্তব্য দেশের 70% রপ্তানি কিন্তু বর্তমান বাণিজ্য সুবিধার আওতায় হচ্ছে। সেই বাণিজ্য সুবিধার জায়গাটাই আসলে যখন হারাবে, তখন আসলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আপনার কথাটা আমি মিস করে ফেলছি, আবার প্রশ্নটা করবেন? জি, আমি বলছিলাম যে এলডিসি থেকে বেরিয়ে গেলে বাংলাদেশ যখন বাংলাদেশের পণ্য রপ্তানি কতটা কমবে সেটি নিয়ে গত বছর বাণিজ্য সংস্থা, বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর একটি প্রতিবেদনে বলা হয়েছিল যে শীর্ষ 12 গন্তব্য দেশে 70% রপ্তানি এখন বাণিজ্য সুবিধার আওতায় হচ্ছে। তো সেই বাণিজ্য সুবিধা যখন আমরা হারাবো, সেই সুবিধা না থাকলে তারা বলছিলেন যে $537 কোটি রপ্তানি কমে যেতে পারে। যদিও সিপিডি বলছে যে গতকালকে জানিয়েছে $250 কোটি মতো রপ্তানি কমবে। এই যে রপ্তানি কমে যাওয়ার আশঙ্কা, সেটি থেকে আমরা আসলে উত্তরণ কিভাবে ঘটাবো নিজেদেরকে? এখন তো সেই এস্টিমেশন গুলি হচ্ছে কারেন্ট সিনারিও দেখে, হ্যাঁ, আজকের দিনে সেই এস্টিমেশনটা হচ্ছে। এখন 5 বছর পরে আমরা যেটা ডক্টর মোস্তাফিজুর রহমান সাহেব বলেছেন, আমাদের কম্পিটিটিভনেস কিন্তু শুধু আপনার কস্ট অফ প্রোডাকশনে না, আমাদের অন্যান্য জায়গায় যে কম্পিটিটিভনেসটা আছে, সেটা লজিস্টিক্স বলেন, সেটা আদার যে কস্ট স্ট্রাকচারে আছে, সেগুলো যদি আমরা কম্পিটিটিভ করি, আমার বিশ্বাস আমাদের অফসেট হবে কিছু। একটা তো হচ্ছে যে কিছু রিডাকশন হবে, কিন্তু আপনার আবার মার্কেট অ্যাক্সেস যেটা আমরা চাচ্ছি বা যেটা পাবো আপনার এফটিএ এর মাধ্যমে বা আপনার প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে বা আসিয়ান মার্কেটে যে অ্যাক্সেস গুলি যদি আমরা পাই, একটা বিশাল মার্কেট, 3rd লার্জেস্ট মার্কেট কিন্তু আসিয়ান, সেখানে কিন্তু আমাদের কোনো সেই ধরনের মার্কেট অ্যাক্সেস নাই বা এক্সপোর্ট মার্কেট নাই। তো এই জায়গাগুলি আমাদের, যেটা বললাম, একটা রোড ম্যাপ, একটা ট্রানজিশন স্ট্র্যাটেজি, এখানে পাবলিক প্রাইভেট সেক্টরের সাথে বসে একেবারে যেটা এক্সপোর্ট পলিসি কি হবে, আমাদের ইম্পোর্ট পলিসি কতটা ফ্লেক্সিবল হবে, প্লাস আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি আসছে সেখানে আমরা কি কি ধরনের চেঞ্জ আনতে চাই। এটার সাথে শুধু আপনি এলডিসি গ্রাজুয়েশনের কথা মাথায় রাখলে হবে না, আমাদের 4IR এর কিন্তু একটা চ্যালেঞ্জ সম্মুখীন হচ্ছি আমরা।
তারপরে আপনার বিভিন্ন ধরনের আপনার এই যে যেহেতু একটা আমেরিকান নতুন গভর্নমেন্ট এসেছে, তাদেরও এখানে পলিসিগত কিছু হয়তো চেঞ্জ আসবে, যেটা আমরা শুনেছিলাম টিপিপি যেটা হওয়ার কথা ছিল, সেটারও কিন্তু একটা চ্যালেঞ্জ হতে সামনে আসতে হবে। সেই সকল চ্যালেঞ্জ নিয়ে আমাদেরও রোড ম্যাপটা ঠিক করতে হবে। এখানে 8-5 প্ল্যান আমাদের চলমান আছে, প্লাস সেকেন্ড প্রসপেক্টিভ প্ল্যানটাও চলে এসেছে। এখানে অনেক কিছু সরকার কিন্তু টার্গেট সেট করেছে, সেই টার্গেট অনুযায়ী যদি আমরা আগাতে পারি, আমার বিশ্বাস হয়তো আমরা অনেক জায়গায় অফসেট হবে, অনেক জায়গায় ডেফিসিট হবে, বাট আমার বিশ্বাস যে আমাদের রেজিলিয়েন্ট প্রাইভেট সেক্টর উইথ দ্য সাপোর্ট, উইথ দ্য প্রপার সাপোর্ট অফ দ্য গভর্নমেন্ট, যেটা হয়ে এসেছে গত 30 বছর ধরে, সেই ধরনের ফ্লেক্সিবিলিটি থাকলে পলিসি এবং পলিসি রিফর্ম, যে জায়গাটা আমরা বিল্ড থেকে কাজ করছি হচ্ছে পলিসি রিফর্ম, পলিসি ডিউ ডিলিজেন্স এবং ডিরেগুলেশন। এখানে আমাদের অনেক জায়গায় কিন্তু কাজ করার আছে। আমাদের কিছু কিছু পলিসি কিন্তু অনেক অনেক আগের পলিসি, এখনকার অর্থনীতিতে সেগুলা অনেক চেঞ্জের প্রয়োজন আছে। আমি ফরেন এক্সচেঞ্জ পলিসি বলেন, আপনার ট্যাক্স পলিসি বলেন, সেখানে কিন্তু অনেক বিজনেস ফ্রেন্ডলি পলিসির প্রয়োজন আছে। এই জায়গাগুলি আমাদের একটা একটা কম্বাইন্ড এফোর্ট দিয়ে পাবলিক প্রাইভেট সেক্টরকে নিয়ে একটা সুযোগ আছে আমাদের। নিশ্চয়ই আমাদের মোট কথা হচ্ছে যে সক্ষমতা আমাদের বাড়ানোর কোনো বিকল্প নেই, আপনি যেটি বলছিলেন। আমরা ডক্টর মোস্তাফিজ আপনার কাছেও এই বিষয়টি নিয়ে জানতে চাইবো যে আমাদের আসলে এই যে বলা হচ্ছে যে বিনিয়োগ পরিবেশ তৈরি করা, অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি করা, কিন্তু আমরা যখন দেখছি যে একটু আগে আপনারা বলছিলেন যে আমরা যে মুক্ত বাণিজ্যের কথা বলছিলাম, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, সেখানে কিন্তু অনেকগুলোতে বাংলাদেশ আসলে নেই। সেখানে যদি নতুন নতুন যে চুক্তিগুলো, টিপিপির কথা বলি, আরসিইপি দেশগুলো যেটি নতুন করে এই করোনাকালে যে নতুন একটি সম্ভাবনা তৈরি করলো, সেখানেও তো বাংলাদেশের জন্য একটি বড় অভিঘাত বা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, যেহেতু বাংলাদেশ সেখানে নেই। সেই জায়গাটি নিয়ে যদি বলেন। ধন্যবাদ। আমার মনে হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আরসেপের কথা বলছি, টিপিপির কথা বলছি, দুটোতেই কিন্তু ভিয়েতনাম আছে। টিপিপি 11টি দেশ, সেখানে তারা মার্কেট অ্যাক্সেস পাচ্ছে, সেটা যারা মেম্বার আছে কানাডা থেকে শুরু করে অন্যদের কাছে। আবার আরসেপে তারা চায়নার মার্কেট, জাপানের মার্কেট, অস্ট্রেলিয়ার মার্কেটে তারা শূন্য শুল্ক সুবিধা অনেক কিছুতে পাবে। আবার তারা ভিয়েতনাম ইউরোপিয়ান ইউনিয়ন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করছে। তাহলে দেখেন ভিয়েতনাম কিভাবে স্ট্র্যাটেজিক্যালি এই ধরনের বাইলেটারাল এবং আঞ্চলিক জোটের মধ্যে ঢুকছে। এটা তো খুবই কৌশলী ভাবে তারা অগ্রসর হচ্ছে। এমন এক হয়তো বা দিয়ে ঢুকবে, তাহলে হয়ে যাবে। আর এখন ঢুকে তার মানে কি? তার মানে বর্তমান অবস্থার সাথে তুলনা করলে পার্থক্যটা হবে 30% মতো। তাহলে এরকম একটা অবস্থায় অবশ্যই এই যেটা আমাদের কাসিম সাহেবও বললেন যে আমাদেরকে বিভিন্ন ধরনের এফটিতে যেতে হবে। আমরা স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশের মধ্যে খুবই কম সংখ্যক দেশ আছে যাদের কোনো বাইলেটারাল ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নাই। আমরা কেবলমাত্র ভুটানের সাথে একটা বাইলেটারাল ফ্রি আমরা তাও পিটিএ করলাম। তা আমাদেরকে অ্যাগ্রেসিভলি এখানে যেতে হবে, এটা হলো এক। কিন্তু একই সাথে অন্যান্য যেসব সুবিধাগুলি আছে, যেমন WTO-তে একটা প্রস্তাব আসছে যে এলডিসি থেকে উত্তরণ হয়ে গেলেও 12 বছরের জন্য যাতে আন্তর্জাতিক সহায়তাগুলি তারা পেতে পারে। এটা 12 বছর না হয়ে যদি এটা 5 বছরও দেয়, তাহলে কিন্তু আমি 2026-এর পরে আরো 5 বছর এটা পাবো। এক। 2 নাম্বার হলো, দেখুন ইউরোপিয়ান ইউনিয়ন আমাদেরকে 3 বছর দিয়েছে, কিন্তু আমরা কি জাপানের সাথে, চীনের সাথে, ভারতের সাথে, কানাডার সাথে, এরা তো আমাদের বন্ধু প্রতিম দেশ, এদের সাথে কিন্তু আমরা নেগোশিয়েট করতে পারি। সামোয়া 2014 সালে এলডিসি থেকে বেরিয়ে গেছে। সামোয়াকে কিন্তু চীন তার এলডিসি স্কিমের আওতায় এখনো অব্যাহত রেখেছে। এই যে দ্বিপাক্ষিক বিভিন্ন ধরনের আলাপ আলোচনা, সেগুলোও কিন্তু আমাদের অব্যাহত রাখতে হবে। আর ডোমেস্টিক প্রস্তুতির ব্যাপারটা তো অবশ্যই আছে, যেখানে আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতার দিকটাও আছে এবং আমাদের যে দক্ষতা, আমি মনে করি এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে। কাসিম সাহেব ঠিকই বলেছেন, 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, এই কোভিড এর কারণে আমরা কিন্তু দেখেছি কোন জায়গাগুলোতে নিউ ইকোনমি অ্যাজ এগেইনস্ট ট্রেডিশনাল ইকোনমি সেটা আসবে, ডিজিটাল ইকোনমি নির্ভর, ই কমার্স নির্ভর, এই জায়গাগুলোতেও কিন্তু আমাদের যেতে হবে। আর আমরা
এখন কিন্তু খেয়াল রাখতে হবে যে এখন পণ্য যখন আপনি প্রতিযোগিতা সক্ষমতার কথা বলেন, তখন কিন্তু সেবা খাতের সক্ষমতাও কিন্তু ইম্পর্টেন্ট। ব্যাংকিং, ইন্স্যুরেন্স যদি আমি না ঠিক মতো করতে পারি, লজিস্টিক্স যদি আমি ঠিক মতো করতে না পারি, তাহলে কিন্তু আপনি পণ্য যে রপ্তানির ক্ষেত্রেও কিন্তু প্রতিযোগিতা সক্ষমতা রাখতে পারবেন না। অনেক সার্ভিসেস পণ্য রপ্তানিতে কিন্তু এমবেডেড আছে, সেই জায়গাগুলোতেও আমাদের নজর দিতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। জনাব আবুল কাশেম খান, আপনার কাছে যদি একটু ছোট করে জানতে চাই, আমরা বিরতিতে যাওয়ার আগে ছোট করে যদি বলেন যে আমরা ব্যক্তি খাতের বিনিয়োগ নিয়ে সবসময় কথা বলি, আমরা সেটি দেখছি যে গত অনেক দিন ধরেই কিন্তু এক ধরনের স্থবিরতা আছে ব্যক্তি খাতের বিনিয়োগে। সেটি নিয়ে গতকালকে ডক্টর দেবপ্রিয় বলছিলেন। আপনার কাছে কি মনে হয় যে সেই জায়গাটা আমরা কতটা নিশ্চিত করতে পারছি ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়ানোর? জি জনাব আবুল কাশেম খান। সরি না, এটা তো একটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। ডেফিনেটলি আমরা 7-5 ইয়ার প্ল্যানে একটা টার্গেট নিয়েছিলাম, সেটা আমরা অ্যাচিভ করতে পারি নাই। আমরা 8-5 ইয়ার প্ল্যান আমি আজকে দেখছিলাম, সেখানেও 28% একটা টার্গেট দেওয়া হয়েছে। এটা অ্যাচিভ করতে হলে অনেক প্রিকন্ডিশনস আছে, যেটা আমাদের 7-5 ইয়ার প্ল্যানে যে আমরা অ্যাচিভ করলাম না, সেটার মনে একটা চেকলিস্ট করা উচিত যে আমরা কি কি কারণে এই অ্যাচিভমেন্টটা করতে পারলাম না। সেখান থেকে অনেক কিছু বের হয়ে আসবে, অনেক ফর্মুলা বা অনেক সত্য বের হয়ে আসবে। এখানে একটা জিনিস আমি জাস্ট অ্যাড করব, আমরা যে মিডল ইনকাম স্টেটাসে যাচ্ছি, আমাদের যে কর্পোরেট কম্পিটিটিভনেস বলেন বা ইন্ডাস্ট্রিয়াল কম্পিটিটিভনেস বলেন, আমরা কিন্তু একটা জায়গায় পিছিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের কোম্পানিগুলি কিন্তু বিদেশি কোম্পানি কিনতে পারে না। আজকে আমার কোম্পানি যদি মনে করে যে মালয়েশিয়া একটা কোম্পানি বিক্রি হচ্ছে, তার টেকনোলজি আমি কিনতে চাই বা সেই কোম্পানিটা আমি কিনতে চাই, আমি রাতারাতি কিন্তু রিজিনাল হয়ে যাব, আমি রাতারাতি কিন্তু সেই টেকনোলজি আমার কাছে চলে আসবে। এখানে আমাদের পলিসিগত কিছু চেঞ্জ দরকার হবে। যদি আমি কম্পিটিটিভ হতে চাই, আমি কিন্তু রিজিনালি অ্যাজ এ কোম্পানি আমি হ্যাভ টু বি কম্পিটিটিভ অলসো। সো মার্কেট অ্যাক্সেস যখন বলছেন, আমি যখন মালয়েশিয়া আমার একটা ব্রাঞ্চ থাকবে, একটা ফ্যাক্টরি থাকবে, আমি মালয়েশিয়াতে কিন্তু আমার মার্কেট অ্যাক্সেস অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে। সো সেই জায়গাগুলোও কিন্তু আমাদের চিন্তা করার সময় চলে এসেছে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা আপনার সাথে আরও কথা বলবো, জনাব আবুল কাশেম খান এবং ডক্টর মোস্তাফিজ, আপনারা দুজনই আমাদের সাথেই থাকবেন। আমরা আরেকটা ছোট্ট বিরতি থেকে ফিরে এসে আর কিছু বিষয় নিয়ে কথা বলবো। দর্শক, এই ভ্যালি বীজ সংলাপে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন এই ভ্যালি বীজ সংলাপ। আমরা কথা বলছি উন্নয়নশীল দেশ, নানা সমীকরণ, এই শিরোনামে। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, ডক্টর মোস্তাফিজুর রহমান, সম্মানীয় ফেলো সিপিডি, এবং বিল্ডের চেয়ারপারসন আমাদের সঙ্গে রয়েছেন জনাব আবুল কাশেম খান, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি। দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের শেষ ভাগে রয়েছি। ডক্টর মোস্তাফিজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা এই এলডিসি গ্রাজুয়েশন নিয়ে, আসলে এলডিসি থেকে উত্তরণের বিষয় নিয়ে গত কয়েকদিন বেশ আলোচনা হচ্ছে, নানা মহলে আলোচনা হচ্ছে, বিশেষ করে সিপিডি তো এটি নিয়ে নানা পর্যবেক্ষণ বিশ্লেষণ তুলে ধরছেন, আপনারাও তুলে ধরছেন। যে প্রশ্নটি আপনাকে করতে চাই যে সাধারণ মানুষ বা সাধারণ দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন, এই যে এলডিসি থেকে বেরিয়ে যাওয়া, অর্থাৎ স্বল্পোন্নত দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশে পদার্পণ হব, এতে আমরা অনেক চ্যালেঞ্জের কথা এতক্ষণ বলছিলাম, যে আসলে এর সুফলগুলো কি কি, বা আমরা আসলে জনগণ বা সাধারণ মানুষের বোঝার জন্য যদি একটু সহজ করে বলেন যে এর ইতিবাচক দিকগুলো আসলে কি, শক্তির জায়গাগুলো কি? এটা আমাদের মনে রাখতে হবে যে 2026 সালে যেদিন আমরা হয়তো এলডিসি থেকে বেরিয়ে যাব, সেই দিন একজন সাধারণ মানুষের জীবনে খুব বড় ধরনের একটা যে পরিবর্তন হবে সেটা কিন্তু না। এলডিসি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এটা অনেক আর্থসামাজিক সূচকে আমাদের ধারাবাহিক একটা উন্নয়নের এটা একটা প্রতিফলন। কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যে এই যে আমাদের এলডিসি থেকে বেরিয়ে যাচ্ছি, বা আমরা মিডল ইনকাম গ্রাজুয়েশন অলরেডি আমাদের 2015-তে হয়েছে, এইসব সূচকে কিন্তু আবার অনেক কিছু ধরা পড়ে না। এগুলো হলো গড় সূচকের মাধ্যমে আমরা দেখছি, কিন্তু বন্টনের একটা ব্যাপার কিন্তু আছে। আমাদের দেশে কিন্তু যেমন আয় বৈষম্য বৃদ্ধি পাচ্ছে, একই সময় যখন নাকি আমরা এই গ্রাজুয়েশন গুলো করছি। সো সাধারণ মানুষের যদি আমরা এটার ফলাফলগুলি দিতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে গড়ের বাইরে এসে প্রান্তিক জনগণ, সাধারণ জনগণের মজুরি কত আমরা দিতে পারছি, তার আয় কত আমরা বাড়াতে পারছি, এইসব জায়গাগুলোতে আমাদের নজর দিতে হবে, গড়ের থেকে বের হয়ে আসে। সেখানেই কিন্তু আমি যদি উন্নয়নশীল দেশ হই, তাহলে আমরা এই যে আজকে প্রতিযোগিতা সক্ষমতার কথা, বৃদ্ধির কথা বলছি, এই প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি করতে পারলে তো আমি আমার শ্রমিককেও ভালো মজুরি দিতে পারবো।
আজকে আমরা দক্ষতা বৃদ্ধির কথা বলছি। দক্ষতা বৃদ্ধি করতে পারলে কিন্তু শ্রমিক ওই উৎপাদনশীলতা বাড়িয়ে উদ্যোক্তা শ্রমিককে ভালো মজুরি দিতে পারবে। সুতরাং আমাদের এটা একটার সাথে কিন্তু আরেকটা সংযুক্ত, কিন্তু একটা অন্যটা অটোমেটিক হবে না আর কি। সো আমি বলি যে একটা তো আমাদের অবশ্যই ভাবমূর্তি এবং ব্র্যান্ডিং এর তো ব্যাপার আছে, এবং কাশিম সাহেব ঠিকই বলছেন আমাদের রিস্ক ফ্যাক্টর কিরকম হবে, ক্রেডিট রেটিং কিরকম হবে, এগুলোর দিক থেকে আমরা আশা করছি যে আমরা ইতিবাচক ফলাফল পাবো। কিন্তু সাধারণ মানুষ যাতে বুঝতে পারে যে না, আমরা উন্নয়নশীল দেশ হিসাবে আছি, মানে আমার একটা জীবনযাত্রার মান, আমার একটা অধিকার, এগুলো আমি ভোগ করতে পারছি, সেই জায়গাগুলোতে আমাদের নজর দিতে হবে। কিছু সংখ্যা দিয়ে এটাকে যদি কেবলমাত্র আমরা বিবেচনা করি তাহলে কিন্তু এটা বোধহয় ঠিক হবে। নিশ্চয়ই। এখানে আমি একটু যুক্ত করতে চাই, আপনি বলছিলেন যে আয় বৈষম্যের কথা, সেই বৈষম্যের জায়গাটাই আসলে আমাদের গুরুত্ব দেওয়ার সুযোগ রয়েছে কিনা। কেননা আমরা দেখি যে শোভন কাজ যেটি নিশ্চিত করার কথা, রাষ্ট্র যে শোভন কাজ নিশ্চিত করবে, সেটি কিন্তু আমাদের এখনো সেই কাঙ্ক্ষিত পর্যায়ে নেই। ডক্টর মোস্তাফিজ। হ্যাঁ, আমি বলবো এটা খুবই ভালো প্রশ্ন। আমি বলবো যে আমরা কেবলমাত্র স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হোক এটা চাই না। আমরা চাই স্বল্পোন্নত দেশ থেকে অন্তর্ভুক্তিমূলক একটি উন্নয়নশীল দেশে যাতে আমরা উত্তরণ করতে পারি। এই অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মধ্যেই কিন্তু এই যে আয় বৈষম্য হ্রাস করা, মানুষকে বিভিন্ন তার যে কর্মকাণ্ড পরিচালনা করা দক্ষতার সাথে করতে পারে, মজুরি যাতে করতে পারে, ক্রয় ক্ষমতা যাতে বাড়তে পারে, এই দিকগুলোতে আমাদের নজর দিতে হবে। এটা কেবলমাত্র গড়ের ব্যাপার না, এটা বন্টনের ব্যাপার এবং এটা বৈষম্য হ্রাসেরও ব্যাপার। সেদিকটাতে আমাদের নজর দিতে হবে। নিশ্চয়ই, নিশ্চয়ই। তবে আমরা আসলে কাঙ্ক্ষিত সুফল পাবো। ডক্টর মোস্তাফিজ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার চমৎকার পর্যবেক্ষণের জন্য। আমরা এই পর্যায়ে জনাব আবুল কাশেম খান, আপনার কাছেও জানতে চাইবো এই একই সম্পূরক প্রশ্ন আসলে আপনার কাছে, যে একজন ব্যবসায়ী হিসেবে আসলে এই যে এলডিসি থেকে উত্তরণ, এই বিষয়টিকে কিভাবে আপনারা দেখছেন? অবশ্যই এটি আমরা গৌরবের, যেটি বলছিলেন ডক্টর মোস্তাফিজ, একই সাথে অনেক চ্যালেঞ্জের কথা আপনারা বলছেন। সব মিলে মোটা দাগে আপনার মূল্যায়ন এবং আপনার অনুভূতি জানতে চাইবো। এটা বাংলাদেশের জন্য একটা বিরাট অর্জন, এবং বাংলাদেশের কে অনেকে মুছে ফেলেছিল 71 সালে, 75 বা 74 সালে যখন হেনরি কিসিঞ্জার বলেছিল বটমলেস বাস্কেট, সেখান থেকে বাংলাদেশের এই অর্জন অবশ্যই বাংলাদেশের মানুষের অর্জন, এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে ইকোনমিক ভিশন এবং ওনার যে ভিশনারি লিডারশিপের কিন্তু এটা একটা প্রতিফলন, এটা আমাদের স্বীকার করতেই হবে। এবং বাংলাদেশকে আজকে অনেকে গণ্য করছে, আপনার অনেকে বলছে এটা আগামী 2050 পর্যন্ত ফাস্টেস্ট গ্রোথ নেশন থাকবে। আমরা আগামী 2030-এর মধ্যে 26তম লার্জেস্ট ইকোনমি হব। ইন্ডিকেটরস গুলি অবশ্যই মোটা দাগে খুবই ভালো, কিন্তু যেটা ডক্টর মোস্তাফিজুর রহমান সাহেব বলেছেন যে জনগণের কি চেঞ্জ আসবে, আমার বিশ্বাস যদি সরকার তার পলিসি গত ইস্যুস গুলি ঠিকভাবে ট্যাকেল করে এবং রিসোর্স মোবিলাইজেশন যেটা ইকোনমিক্সে বলে, এটা যদি ঠিকভাবে করতে পারে। আজকে দেখেন আমরা মিডল ইনকামের দিকে যাচ্ছি, কিন্তু আমাদের আজকে ট্যাক্স জিডিপি 9%, যেটা হওয়া উচিত 15-16-17%। আজকে যদি আমাদের ট্যাক্স জিডিপি 17% হতো, তাহলে আমাদের সোশ্যাল সেক্টরে ইনভেস্টমেন্ট বাড়তো, আমাদের এডুকেশন কোয়ালিটি বাড়তো, স্কিলসে আমরা ব্যয় করতে পারতাম। এখানে রিসোর্স মোবিলাইজেশনের উপরে জোর দিতে হবে। ট্যাক্স নেটের বাইরে যারা আছেন তাদেরকে ট্যাক্স নেটে আসতে হবে। ট্যাক্স স্ট্রাকচারটাকে চেঞ্জ করে এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে সবাই ট্যাক্স দিতে ইচ্ছুক। সেই জায়গাটা মনে হয় আমাদের মাইন্ডসেটের চেঞ্জ আসতে হবে, পলিসিগত চেঞ্জ আসতে হবে। আমাদের যারা ট্যাক্সের ব্যাপারেই বলি, এখানে যারা ট্যাক্স নীতিগুলি বানাচ্ছেন তাদেরকে ওইভাবে চিন্তা করে ট্যাক্স ফ্রেন্ডলি কিভাবে জনগণের জন্য একটা ট্যাক্স ফ্রেন্ডলি স্ট্রাকচার করা যায়। রিসোর্স মোবিলাইজেশন আমি জোর দিব। আমরা দেখতে চাই যে আগামী 5 বছরে যখন আমরা ডেভেলপিং নেশনের স্ট্যাটাসে যাচ্ছি, সেখানে আমাদের জীবনযাত্রার মান উন্নত যাতে হয়, আমাদের পার ক্যাপিটা ইনকাম বাড়বে, তার সাথে আমাদের যে সোশ্যাল সার্ভিসেস গুলি আছে বা একটা জনগণের যে চাহিদা, সেগুলো যাতে আমরা আজকে থেকে 5 বছর পরে অনেক উন্নতি দেখতে চাই। এটাই আর কি আমার, এবং আমার বিশ্বাস আমরা পারবো সেটা করতে যদি নিশ্চয়ই, কিন্তু স্ট্র্যাটেজিটা থাকে। নিশ্চয়ই। জনাব আবুল কাশেম খান, একই সঙ্গে যে আমরা কর্মসংস্থানের কথা বলি, অর্থাৎ আমাদের যে সপ্তম পঞ্চবার্ষিকীতেও লক্ষ্য ছিল, সেই কর্মসংস্থানের জায়গায় কিন্তু আমরা অনেক পিছিয়ে থাকি। এই কর্মসংস্থানের জায়গাটি নিয়ে যদি একটু ছোট করে বলেন। এখন ওই আমি সবসময় বলি যে ট্যাক্সটা কি, ট্যাক্সটা হচ্ছে
এটা কি সরকারের অ্যাকাউন্টে টাকাটা থাকবে নাকি বেসরকারি খাতে টাকাটা থাকবে? এখন কথা হচ্ছে যে কে এই টাকাটা বেশি এফিশিয়েন্টলি ইউজ করতে পারে। তো সিম্পল কথা হচ্ছে প্রাইভেট সেক্টর এটা এফিশিয়েন্টলি ইউজ করবে, মানে কি সেই আপনার কর্মসংস্থান সৃষ্টি করবে। এখন সরকারের সেই ব্যালেন্সিং একটা প্লে করতে হবে যে আমি ট্যাক্স রেটটা কত রাখবো, কারণ ট্যাক্সটা যত বেশি রাখবেন আমাদের ধারণা, আমরা যারা বিজনেস কমিটিরা আছে আমাদের সেখানে আমাদের ইনভেস্টমেন্ট ক্ষমতাটা কমে যাচ্ছে এবং আমরা সেখানে সেভিংস মোডে চলে যাচ্ছি। বাট আমাদের যদি ট্যাক্স রেটটা কম থাকে আমাদের ইনভেস্টমেন্ট অ্যাপেটাইটটা বাড়বে এবং সেখানেই কর্মসংস্থান সৃষ্টি হবে। এখন বাংলাদেশের যে আমাদেরকে শেষ করতে হবে জনাব আবুল কাশেম খান, যদি এক কথায় বলেন। আমাদের মানে একটু মনোযোগী হতে হবে আর কি ট্যাক্স স্ট্রাকচারটা নিয়ে। জি নিশ্চয়ই, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম এলডিসি থেকে উত্তরণ, এবং আমরা আশা করব অন্তর্ভুক্তিমূলক যে উন্নয়নের কথা আসলে ডক্টর মোস্তাফিজ এবং আবুল কাশেম খান বলছিলেন, মানুষের যে পরিবর্তন, অন্তর্ভুক্তিমূলক যে উন্নয়ন সেটি আসলে নিশ্চিত করতে পারে, এই গৌরবের মর্যাদা প্রতিষ্ঠা করতে পারে। এই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো ইভ্যালি বিচ সংলাপ শেষ করছি। দেখা হবে আগামী দিন নতুন বিষয় নিয়ে নতুন অতিথির সাথে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।